আতঙ্কের শেষ ঠিকানা মানেই শিহরণ উইথ কার্তিক। বালিগঞ্জ স্টেশন থেকে বারুইপুর লোকাল ট্রেনে চেপে আমি এখন চলেছি ট্রেনটার যাত্রা যেখানে শেষ হবে সেখানে, অর্থাৎ বারুইপুরে। সঙ্গী আমার ছেলেবেলার বন্ধু স্বপন। বিকেল 5:10 ট্রেন, শীতের বিকেল। বারুইপুরে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। বারুইপুর স্টেশন থেকে আরও মাইল 3 দূরে স্বপনদের বাড়ি। এই 3 মাইল পথ সাইকেল ভ্যানে চেপে যেতে হবে। জায়গাটা একদম অজপাড়াগাঁ। শহরে মানুষ চলেছি নির্জন নির্দাম্বপুরে। এটা নেহাত পাগলামি ছাড়া আর কি বলা যেতে পারে। আবার এখানে আমার যাবার উদ্দেশ্যটাও তেমনি অদ্ভুত, বিচিত্র। আমি চলেছি ভূত দেখতে, ভূতেদের সংসার কেমন তা দেখতে। আজকের বিজ্ঞানের যুগে এই 21 শতাব্দীতে কাউকে বললে সঙ্গে সঙ্গে সে বলে উঠবে, তোর মাথা খারাপ হয়ে গেছে। বারুইপুরের সেই অজপাড়া গায়ে না গিয়ে তুই বরং রাঁচিতে যা। তোর মানসিক অবস্থা এখন যা, তাতে ওই জায়গাটাই উপযুক্ত হবে। তার কথাটা নেহাত অমূলক নয়, যথাযথই বলেছে সে। নিজের মন দিয়ে অন্য মানুষের মন জানবার চেষ্টা করতে গিয়ে হয়তো অনেক সময় ঠিক বোঝা যায় না, তবু চেষ্টায় ত্রুটি করে না কেউ। আসলে মানুষের নিজের মনটা নিজের কাছেই যে কত রহস্যময়, এই মুহূর্তে সে কথা ভেবে অবাক লাগছে। আমি আমাকে খুব স্বচ্ছন্দেই এই প্রশ্নটা করতে পারি এখন। তুমি তো বলো যে তুমি ভূত বিশ্বাস করো না। তোমার এই যুক্তি সাপেক্ষে তুমিই বলো, মানুষ যদি মরে সত্যিই ভূত হতো, আর যদি খুন হয়ে মরতো, তাহলে হত্যাকারীর ঘাটটা নিশ্চয়ই তারা আগে মটকাতো। এই যদি তোমার মতামত তথা বিশ্বাস, আর যদি জানেই যে ভূত বলে কিছু নেই, তাহলে কি দেখতে চলেছ? শুধু কি বাহাদুরি দেখানোর জন্য মূল্যবান কাজ পেলে এই অভিযান? ফার্স্ট ক্লাস কামরা, রোববার ছুটির দিন। আজ আবার রেলের মোবাইল চেকিং চলছে, তাই কামরায় যাত্রী মাত্র আমরা 2 জন। জানুয়ারির শুরু, প্রচণ্ড শীত এখন। শহর কলকাতা ছাড়িয়ে ট্রেনটা দ্রুত গতিতে ছুটছে। বন্ধ জানালা ও দরজার ফাঁক ফোকর দিয়ে তীক্ষ্ণ মুখোমুখি হাওয়া এসে সরাসরি গায়ে লাগছে। মাফলার, সোয়েটার বা র্যাপেলের সাধ্য কি যে গতিরোধ করে। ফাঁকা কামরায় আমরা দুজনে নীরবে বসে আছি। স্বপন কি ভাবছে জানি না। আমি কিন্তু আজ নিজের ভাবনায় বিভোর। নিজের মনকে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করে দেখতে ভালো লাগছে। ট্রেনের মধ্যেই দিনের আলো নিভে এলো, বেলা ফুরলো, সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যার অন্ধকারে ট্রেন এসে পৌঁছালো বারুইপুরে। ছোটোখাটো টাউন, তবু গ্রামের গন্ধ তার সর্বাঙ্গে। রাস্তাঘাটে ছাড়া ছাড়া বাড়ি সর্বত্র। আজ অমাবস্যা, তাই সন্ধ্যাবেলাতেই রাত্রির ঘন অন্ধকার নেমে আসে। স্বপনের বাড়িতেই রাতের আহার একটু আগেই সেরে নিতে হলো। তারপর ওর সঙ্গে চললাম সেই বাড়িটার দিকে। ওর ধারণা মতো যেখানে ভূত প্রেতের বাস আছে এবং যেখানে আমাকে আজ রাতটা কাটাতে হবে। বাড়ির নাম ভূত বাংলো। বহুকালের অব্যবহৃত বিশাল বাড়ি, স্বপনদেরই পূর্বপুরুষদের কীর্তি। অনেকখানি জঙ্গলে জমি পেরিয়ে বাড়িতে ঢুকতে হয়। স্বপনের পূর্বপুরুষদের দেওয়া একটা ভালো নাম ছিল বাড়িটার, যেটা আজ বিস্মৃত। কালের আবর্তে এবং স্থানীয় লোকের প্রচার মাধ্যমে বাড়িটা আজ ভূত বাংলো নামে পরিচিত, এই কারণে যে এখন সেখানে নাকি ভূতেদেরই রাজত্ব। আর তাই শুনেই তো নিজের চোখে তাদের স্মরণ করবার জন্য আমি এখানে ছুটে এসেছি। বাড়ির প্রবেশদ্বার থেকে প্রকাণ্ড একটা বারান্দা বেরিয়ে তবে উপরে ওটা সিঁড়ি পাওয়া যায়। দোতলায় একটা বেশ বড় খোলামেলা ঘর। আমি আসবো বলে আমার আসার আগেই চাকর বাকরদের দিয়ে পরিষ্কার করিয়ে বাসযোগ্য করবার চেষ্টা করেছে স্বপন। দীর্ঘদিন ধরে ঘরটা বন্ধ থাকার জন্য অসহ্য ভ্যাপসা গন্ধ রয়ে গেছে তখনও। বহুদিন ব্যবহার না করার জন্য ঘরের চেহারাটা বেশ ভয়াবহ দেখাচ্ছে। পলেস্তারা খসে ইটকাঠ বেরিয়ে পড়েছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, বড় ঘরের সব জানালা দরজায় ভাঙা। বড় বড় গাছের মাথা ছুঁয়ে যে পৌশালী হাওয়া অবাধ্যে ঘরের ভেতরে এসে ঢুকছে, তা যে কোনো লোকের রক্ত গরম থাকলেও
জমিয়ে দিতে পারে। যাই হোক, এসব বাধা বিপত্তি থাকা সত্ত্বেও বন্দোবস্ত মোটামুটি ভালোই বলা যায়। ঘরের মধ্যে একটা খাট ছিল, তার ওপর কাঁথা ও কম্বলের একটি ছোটোখাটো পাহাড় জমে উঠেছে। মেঝের ওপর একটা লণ্ঠন টিম টিম করে জ্বলছে। এক কোণে বিরাট একটা জলের কলসি আর গ্লাস রয়েছে। স্বপন এবং তার দুই ভাই আমাকে শুভরাত্রি জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি সিঁড়ি থেকে ওদের মিলিয়মান পায়ের শব্দ শুনলাম কিছুক্ষণ। তারপর খাটের উপর বসে সব কম্বলগুলো গায়ে চাপিয়ে কনকনে শীত থাকবার চেষ্টা করে একটা সিগারেট ধরালাম। চারিদিকে একটা নিরবিচ্ছিন্ন নীরবতা বিরাজ করছিল। আমি শহর কলকাতার মানুষ, তাই আমার পক্ষে এমন গ্রাম্য পরিবেশে এরকম একটা বিশাল বাড়ির প্রকাণ্ড ঘরে একা একই রাত্রি যাপন করা যে কতটা কষ্টকর হবে সেটা প্রথমেই টের পেয়ে গেলাম। এহীন পরিবেশে ভূতের উপদ্রবের কথা ছেড়ে দিলেও জীবন্ত মানুষ অর্থাৎ চোর ডাকাতের ভয় খাওয়াটা অস্বাভাবিক নয়, বিশেষ করে আমাকে যখন একা থাকতে হবে এখানে। যাই হোক, মনকে বারবার বোঝাতে থাকলাম যে কাজে আমার এখানে আসা তাতে ভয় পেলে চলবে না, মনটাকে শক্ত রাখতে হবে। অজানা অজানা গ্রাম্য পরিবেশে নানান ধরনের অভূতপূর্ণ শব্দ শোনার যথেষ্ট সম্ভাবনা আছে। আর এরকম শব্দ ও অস্বাভাবিক পরিবেশজনিত বিচিত্র অনুভূতির একটা মিশ্র ভয় পাওয়াটা আশ্চর্য নয়। কিন্তু আমার অনুধাবন অন্যদের থেকে একেবারে আলাদা। আমার যুক্তি, বুদ্ধি ও অভিজ্ঞতা দিয়ে আমি বিশ্লেষণ করে দেখেছি যে ভূত বলে কিছু নেই। তবে যুক্তি ও বুদ্ধির অতীত যে মন, সে অভিজ্ঞতা বা সিদ্ধান্তের থেকেও বেশি বশ থাকে সংসারের। আর সেই সংসার বলে আমার মনে হলো কাজটা আমি ভালো করিনি। মনকে প্রবোধ দিয়ে পকেট হাতরে একটা ছোট কাগজের মুকুট বার করলাম। রাতটা এক ঘুমে কাভার করে দেব বলে সঙ্গে করে দুটো ঘুমের ট্যাবলেট নিয়ে এসেছিলাম, তাই ঘুমের ট্যাবলেট খাবার জন্য উঠে দাঁড়ালাম। কলসি থেকে এক গ্লাস জল গড়িয়ে মুকুটটা খুলে ঘুমের ট্যাবলেট দুটো যেই না গলায় ফেলতে যাব, ঠিক এই সময়ে গায়ে লাগলো একটা দমকা হাওয়া, সেই সঙ্গে হাতের ওপর আচমকা পাখার ঝাপটা। পাখা বলে যেটা মনে হয়েছিল আসলে সেটা পাখা নয়, একটা কালো বাদুড়ের ডানা। সেই ডানার ঝাপটা দিয়ে আমার হাত থেকে ট্যাবলেট দুটো ফেলে চলে গেল। আমার বুকের মধ্যে হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। মিনিট খানিক পাথরের স্থায়ী মূর্তির মতো দাঁড়িয়ে থাকার পর স্তম্ভিত ফিরে পেলাম। প্রথম ধাক্কায় একটা অশুভ চিন্তায় ভয় পেয়ে গিয়েছিলাম, এই ভেবে যে তাহলে কি আমার এতদিনের বিশ্বাস ভূত বলে কিছু নেই সেটা মিথ্যে প্রমাণিত হতে যাচ্ছে। তার মানে এটা কি ভুতুড়ে কাণ্ড? ভূত বাংলো নামটা জাহির করতে চাইছে কোনো প্রেতাত্মাদের ছদ্মবেশে আমার ঘরে এসে। পরক্ষণেই আবার নিজের মনকে বোঝালাম, একটা বড় বাড়ি বহুদিনের অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, তাই একটা বড় বাড়ির ভাঙা জানালা দিয়ে একটা বাঁদর ঢুকতেই পারে, আবার ভাঙা দরজা দিয়ে বেরিয়েও যেতে পারে এবং চলে যাওয়ার পথে সেটার ডানার ঝাপটায় আমার হাতে থাকা ঘুমের ট্যাবলেট দুটো ফেলেও দিতে পারে। এর কোনোটাই অস্বাভাবিক বলে মনে করতে হতে পারে না। কিন্তু এরপরেও একটা প্রশ্ন থেকে যায়। একসময় বাড়িটার অন্য একটা নাম ছিল, প্রতিবেশীরা সে নাম বদল করে ভূত বাংলো যে রেখেছিল, নিশ্চয় তাদের একটা যুক্তি ছিল। সে যুক্তি হলো এ বাড়িতে ভূতের উপদ্রব হয়েছিল বলেই তারা এটাকে ভূত বাংলোর আখ্যা দিয়েছেন। বন্ধু স্বপনও সেরকমই বলেছিল, আর এই কারণেই আমার এখানে আসা। কিন্তু ভূতের বাসস্থান নামে পরিচিত বিরাট প্রাসাদের একটা ঘরে ভূতের দেখা পাওয়ার জন্য রাত্রি যাপন করতে এসে প্রথমেই এই ধরনের ঘটনা ঘটতে দেখলে ধমনীর রক্ত চলাচল স্তম্ভ হয়ে যাওয়ার উপক্রম হতেই পারে। আমি কি এখানে ভূত দেখতে এসেছি? কই না তো, ভূত আমি কখনোই দেখতে চাই না। আমি কেবল ভূত নেই আমার এই বিশ্বাসটাকে বজায় রেখে রাতটা কোনো রকমে ভালোই কাটিয়ে দিয়ে এ বাড়ি ছেড়ে কাল সকালে চলে যেতে পারলেই
আমি সন্তুষ্ট থাকব। এর বেশি আমি কিছু চাই না। নিজেকে শোনাবার জন্য আমি চিৎকার করে উঠলাম, আমি ভূত দেখতে চাই না, আমি ভূত দেখতে আসিনি। ট্যাবলেট দুটো না খেলে আমার ঘুম আসবে না, তাই লণ্ঠনের আলোয় মেঝেটা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু ট্যাবলেট দুটো কোথাও পড়ে থাকতে দেখলাম না। সে দুটো পাবার জন্য আমি তখন মরিয়া। হান্টিং টর্চটা সুটকেস থেকে বার করে সেটা তীব্র আলোয় 15 মিনিট ধরে খুঁজলাম। না, ট্যাবলেট দুটো যেন কর্পূরের মতো উঠে গেছে। এ কি ভয়ঙ্কর ব্যাপার! এই বড় বাড়িটার সব কাণ্ড কারখানায় কেমন যেন অদ্ভুত ঠেকছে আমার কাছে, সেই সঙ্গে গায়ে শিহরণ জাগার মতো ভয়। হ্যাঁ, সত্যি আমি এবার ভয় পেয়ে গেলাম। আবার এও বুঝলাম যে এই ভয়টাকে মন থেকে তাড়াতে না পারলে সেটা ক্রমশ বেরিয়ে চলবে, আর এর ফল ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। দুহাত মুঠো করে তীক্ষ্ণ গলায় বলতে থাকলাম, আমি শক্তি চাই। এভাবে আমি দুর্বল হয়ে পড়তে চাই না, আমি শক্তি ফিরে পেতে চাই। কি করলে আমি আবার আগের মতো পুরুষ হয়ে উঠতে পারি, নিজেই নিজেকে প্রশ্ন করি। আর এভাবে নিজেই নিজেকে চাঙ্গা করে তুললাম। তারপরেই চোখে ঘুম না এলেও ঘুমানোর ভান করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সেই অবস্থায় শুয়ে যেতে যে কোনো মুহূর্তে শিশু বা নারী কণ্ঠের বা পুরুষ কণ্ঠের বুক কাঁপানো অট্টহাসির শব্দ শোনার জন্য প্রস্তুত হয়ে রইলাম। চোখ মেলে তাকিয়ে শুয়ে থেকে অনেকক্ষণ কাটিয়ে দিলাম। ঘড়িটার দিকে তাকালাম, সবেমাত্র 9টা। রাত 8:10 এখানে এসেছিলাম। স্বপনরা চলে যায় 8:30টায়, অর্থাৎ স্বপনরা চলে যাওয়ার পর মাত্র আধ ঘন্টা সময় অতিবাহিত। আমার মনে হতাশা দেখা দিল। আমার সামনে তখন প্রায় সারাটা রাত পড়ে রয়েছে। এই দীর্ঘ সময়টা আমি কি করে কাটাবো? একটা গল্প উপন্যাসের বই থাকলে খুব ভালো হতো, ধীরে সুস্থে ভালো করে পড়া যেত। কিন্তু এখন আমার সামনে বড় ভাবনা হলো কি করে ঘুমাবার চেষ্টা করা যায়, চোখের পাতা দুটো এক করা যায়। এই রকম একটা সিদ্ধান্ত নিতে হলো আমাকে পরিস্থিতির সামাল দিতে। বিছানাটা বড় অসমান, কাঁথাটা বারবার গুটিয়ে যাচ্ছিল। পিঠের নিচে হাত ঢুকিয়ে কাঁথাটা টেনে টুনে ঠিক করবার চেষ্টা করছিলাম। একরকম অভাবনীয়ভাবে একটা বই আমার হাতে ঠেকে গেল। সঙ্গে সঙ্গে বইটা টেনে বার করলাম, কিন্তু বইটা চকিতে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে বয়ে গেল একটা বরফ স্রোত। বইটা হাতে নিয়ে কয়েক মুহূর্ত স্তম্ভ হয়ে রইলাম। সেই মুহূর্তে আমার মনে হলো আমার সামনে চারিদিক যেন অন্ধকারে ডুবে গেল। তারপর হঠাৎ মনে হলো মেঝের উপর থেকে কার যেন পায়ের শব্দ ভেসে এলো আমার কানে। ধরপড়িয়ে উঠে বসলাম। লণ্ঠন তো জ্বলছে, তার উপর হান্টিং টর্চটা জ্বালালাম, কিন্তু সেটা তীব্র আলোয় কাউকেই দেখতে পেলাম না। একবার ভাবলাম চিৎকার করে আগন্তুকের পরিচয় জানতে চাই, কিন্তু পরক্ষণেই ভয় হলো উত্তরে যদি তার আসল পরিচয়টা পেয়ে যাই। না থাক, পরিচয় জেনে কাজ নেই। অপরিচয়ে অন্ধকারে ঢাকা পড়ে থাক এই ভূত বাংলোর রহস্য। বেশ বুঝতে পারলাম আমি এখন অসম্ভব ভয় পেয়ে গেছি, কিন্তু আমার তো ভয় পাওয়ার কথা নয়। এখানে আসার সময় এরকমই মনোভাব নিয়ে তো আসেনি। মনটা তখন আমার খুব শক্ত ছিল, তবে কেন এই দুর্বলতা? এই ভয় তাড়াতে না পারলে আমি শুধু হেরেই যাব না, হয়তো আমার মৃত্যুও ঘটতে পারে। আমি ভূত বিশ্বাস করি না। এখানে আসার সময় আমি বড় গলায় বলে এসেছিলাম ভূত বলে কিছু নেই। হ্যাঁ, এখনও বলছি এখানে কিছুই নেই। আমার এই তীক্ষ্ণ মনোভাব দেখানোর জন্য গলা পরিষ্কার করে বলে উঠলাম, কেউ কি এ ঘরে আছো? কোনো উত্তর নেই। একটু পরেই আবার সেই নেই। এতে আমার সাহস বেড়ে গেল, একটু দুঃসাহসী বলা যায়। তেমনি চিৎকার করে বললাম, আমি রসগোল্লা খাবো। এবারেও ভয় পাওয়ার মতো তেমন কিছু ঘটল না। অদৃশ্য লোক থেকে সে হাজির হলো না রসগোল্লার হাঁড়ি। নিশ্চিন্ত হওয়া গেল। আশ্বস্ত হয়ে অপমানে একটু হাসলাম। লণ্ঠনটা খাটের ধারে
দেওয়ালের একটা হুঁকে ঝুলিয়ে রেখে শুয়ে শুয়েই বইটা হাতে নিয়ে খুললাম। পৃষ্ঠাগুলো বেশ লম্বা লম্বা, পাতাগুলো বিবর্ণ হয়ে গেছে। প্রথম পৃষ্ঠা থেকে পরপর বেশ কয়েকটা পৃষ্ঠা উধাও। প্রতিটি পৃষ্ঠার ওপর দিকে লেখা আছে শ্রীপাত্রের রহস্য রচনাবলী। বইটা এখানে এই পরবাড়িতে থাকার কথা নয়। রহস্য রচনাবলী, ভুতুরে বাড়ির সবাই ওখানে। এটার উপস্থিতি বড়ই রহস্যময়। হয়তো এমনও হতে পারে কাঁথা কম্বলের সঙ্গে মিশে ভুলক্রমে বইটা এসে গেছে এখানে। ভালোই হলো, রাতটা আমার বই পড়ে কেটে যাবে। ভাগ্য আমার খুব ভালো বলতে হবে। রাতের রক্ত পলাশ রহস্য উপন্যাসটা পড়তে লাগলাম। এই সময় ঘরের মেঝেতে মৃদু পায়ের শব্দ হলো। সেই সঙ্গে দীর্ঘ শ্বাস ফেলার শব্দও শুনতে পেলাম। কিন্তু তা সত্ত্বেও আমল দিলাম না, কারণ দূরের কোনো অচেনা শব্দ অন্য নির্জন বাড়িতে নিস্তব্ধ রাত্রে এভাবে নানান রকম ভীতিকর শব্দে যে রূপান্তরিত হয় একথা অনেকেরই জানা আছে। বই পড়তে পড়তে ঘুমে চোখ জড়িয়ে এলো। একটু পরেই ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দে আমার ঘুম ভেঙে গেল। চমকে উঠলাম। ভালো করে চোখ ফেলতেই দেখলাম ঘরের ছাদ থেকে সুরকি সমেত একটা বিরাট চাপড়া খসে পড়েছে মেঝের উপরে। কোণের দেওয়ালে রাখা লণ্ঠনটা মিট মিট করে জ্বলছে তখনও। কিন্তু লণ্ঠনটা তো খাটের ধারে রেখেছিলাম, ওখানে গেলই বা কী করে? ভয়ে বুকটা কেঁপে উঠল। তবে খেয়াল হতেই বুঝলাম লণ্ঠনটা ঠিক জায়গাতেই আছে, বরং আমার খাটটাই এদিকে সরিয়ে আনা হয়েছে। এ কথা মনে হবার পর আমার মানসিক অবস্থা যে কীরকম হলো তা ভাষায় বর্ণনা করা যাবে না। সুরকি সমেত টালির টুকরোটা পড়েছিল খাটটা ঘুমাতে যাওয়ার আগে যেখানে ছিল ঠিক সেখানে। তাই এখন ভাবছি খাটটা যদি আগের জায়গায় থাকতো তাহলে আমার কি হতো। এই কথাই মনে হতেই ভয়ে উত্তেজনায় চমকে উঠলাম। কোনো রকমে সাহস বুকে এনে নিজেকে সংযত করলাম। মনকে বোঝালাম ভেঙে পড়লে চলবে না, বুকে সাহস আনতে হবে। সাহস চাই সীমাহীন। হঠাৎই এক সময় কেন জানি না আমার মনে হলো হয়তো সমস্ত ব্যাপারটাই সাজানো হতে পারে, আর এই পরিকল্পনা স্বপনই করে থাকবে। সে তার 2-4 জন বন্ধুদের নিয়ে হয়তো তার সঙ্গে মজা করেছে। আমার ঘুম ভাঙার আগে ঘরে ঢুকে খাটটা তুলে এখানে সরিয়ে দিয়ে গেছে। তারপর ছাদে উঠে শাবল বা গাঁইতি দিয়ে ছাদ করে এই কাণ্ডটা ঘটিয়েছে। টালির ওপর সুরকি পিটিয়ে ছাদ তৈরি হয়েছে। একে বহু পুরনো বাড়ি নয়, আবার অবহেলিত। সামান্য আঘাতেই এভাবে চাবড়া খসে পড়া বিচিত্র কিছুই নয়। এই আমার অনেক কষ্টের একটা কল্পনা, কোনো রকমে খাড়া করে নেওয়া। কিন্তু মনের কাছে এরকম একটা যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা না দিলেও যে শান্তি পাচ্ছি না। ঘড়িতে তখন 3টে বাজে। হয়তো এখনও অনেক ভৌতিক কাণ্ড বাকি। না জানি কপালে আর কত দুর্ভোগ আছে। চোখে ঘুম নেই, অথচ মনে তখন অনেক চিন্তা ভিড় করেছে। এসব চিন্তা থেকেই আমার মনে প্রশ্ন জাগলো, ভূত যদি থেকেই থাকে তবে আমাকে মারবেই না কেন সে? আমি তো এ বাড়ির কেউ নই, আমি তো তার কোনো ক্ষতি করিনি। তাহলে এখনও বলছি ভূত আমি বিশ্বাস করি না, তবু অন্যদের বিশ্বাসের মতো ধরে নিলাম যে ভূত আছে। কিন্তু আমার সঙ্গে এমন কোনো শত্রুতা নেই যে এভাবে আমাকে ভয় দেখাবে বা ভয় পাইয়ে মেরে ফেলবে। মনকে বোঝাতে আর সান্ত্বনা দিতেই প্রশ্নটা করলাম। উত্তরের প্রত্যাশা করিনি, কিন্তু মন আমার চুপ করে বসে থাকার নয়। সঙ্গে সঙ্গে উত্তর এসে বলল, এ বাড়িটা একমাত্র ভূতেদের, সেখানে জীবন্ত মানুষের স্থান নেই। নির্জন রাতে তাদের নির্ভীত আবাসে হানা দিতে তারাই বা ছেড়ে কথা বলবে কেন? উত্তরটা আমার ঠিক মনস্ফুত হলো না, তাই বেশ অস্বস্তি বোধ করলাম। ভয়ের খোলসটা ছেড়ে বেরিয়ে আসার মতো দুঃসাহসী হয়ে ওঠার চেষ্টা করলাম। নিজের মনকে বোঝাবার চেষ্টা করলাম, এভাবে শুয়ে থেকে ভয়ে আধমরা হবার থেকে
বাড়িটার চারিদিক একবার ঘুরে দেখলে কেমন হয়। কিন্তু সে আসলে আমার হলো কই। নিজের মনে শপথ নিলাম, ভবিষ্যতে ভূত দেখার জন্য অস্থানে কুস্থানে আর যাব না। তবে আমি জানি যে আমার এই শপথ নেওয়াটা অর্থহীন, কারণ বাহাদুরি নেওয়ার দুর্বলতা আমি কখনো ত্যাগ করতে পারবো না। এইসব কথা ভাবতে ভাবতে একটু পরে আবার শুয়ে পড়লাম। সেই সব ভাবনা ভুলে কখন যে আবার ঘুমিয়ে পড়লাম জানি না, কিন্তু কার যেন ধাক্কাধাক্কিতে আমার ঘুমটা ভেঙে গেল। ধর পড়িয়ে বসলাম। চোখে তখনও ঘুমের রেশ বুঝি যা একটু থেকে গেছিল। ভালো করে চেপে রোগড়ে সামনের দিকে স্পষ্ট করে তাকালাম। সামনে এক অষ্টাদশী তীক্ষ্ণ সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিলেন। তার সেই অনন্য রূপ ও সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে উঠলাম। হঠাৎ সুন্দরী মেয়েদের সংস্পর্শে এলে সব পুরুষরা যতই সাহসী এবং মেয়েদের সংস্পর্শে যথেষ্ট সচেতন হোক না কেন, দুর্বল হয়ে পড়তে বাধ্য সে। আমিও তাদের ব্যতিক্রম নয়। তাই কেমন বোকার মতো প্রশ্ন করে বসলাম, কে আপনি? কি চান আপনি? মেয়েটি আমার প্রশ্ন এড়িয়ে গিয়ে কতটা পুতুলের মতো বলে উঠল, আপনি এখনই বাড়ি ছেড়ে চলে যান। কেন, ভোর হয়ে গেছে নাকি? এই বলে খোলা জানালা পথে বাইরের দিকে তাকালাম। দেখলাম নিঝুম কালো অন্ধকার ঠিক ঠিক করেছে। ঘড়িটা চোখের সামনে তুলে ধরলাম, 3:45। রাত প্রায় গভীর, কিন্তু এত রাত্রিরে এইরকম নির্জন পরিবেশে একটি অল্প বয়সী মেয়েকে দেখলে যতটা অবাক লাগে তার থেকেও বিস্ময় হয়ে বললাম, কে 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 আপনি? কোথায় থাকেন? আর কেনই বা এসেছেন এখানে? শুনে মেয়েটি হাসলো। তার হাসিটা শুনে কেমন যেন কুৎসিত বলে মনে হলো। তার মুখটা আমি ভালো করে দেখিনি, ঘুমটার আড়ালে ঢাকা ছিল। হঠাৎ দমকা হাওয়া খোলা জানালা দরজার পথ দিয়ে ঘরে ঢুকতেই তার মুখ থেকে ঘুমটা খসে পড়ল। তার সঙ্গে সঙ্গে তার ভয়ঙ্কর বিভৎস মুখটা সামনে উদ্যাসিত হয়ে উঠল। মুখটা আগুনে পুড়ে কালো হয়ে গেছে। তার পরনের শাড়ি ব্লাউজ দাও দাও করে জ্বলছে। আগুনের জ্বালায় ছটফট করছে মেয়েটি। ওর চোখে অসহায় দৃষ্টি। ওর চোখের জল আগুনের তাপে মুহূর্তে শুকিয়ে যাচ্ছে। তাই চোখে তার জল দেখা না গেলেও পোড়া মুখের ভাষা বড় করুণ, বড় মর্মান্তিক, বড় মর্মোত্তর। ভাবলাম মেয়েটি বোধহয় এবারেরই বাসিন্দা হবে, হয়তো সে এবারের গৃহবধূ। আজকাল প্রায় যে দেখা যাচ্ছে ঘরে ঘরে গৃহবধূ হত্যা, এ মেয়েটির ক্ষেত্রেও সেরকমই নতুন একটা ঘটতে যাচ্ছে। আমি তাড়াতাড়ি একটা কম্বল টেনে দিয়ে মেয়েটির অগ্নিদগ্ধ গায়ের ওপর চাপা দিতে গেলাম। মেয়েটি দুপা পিছিয়ে গেল। মেয়েটির অগ্নিদগ্ধ গায়ের ওপর চাপা দিতে গেলাম। মেয়েটি হা হা করে হেসে উঠল। হঠাৎ জ্বলে ওঠার মতো আগুনটাও হঠাৎ দপ করে নিভে গেল। তারপরেই মেয়েটার মধ্যে কি ভয়ঙ্কর পরিবর্তন লক্ষ্য করলাম। আরও ভয়ঙ্কর কুৎসিত দেখতে হয়ে গেছে সে। সারা মুখটা কালো হয়ে গেছে। কোনো মানুষের মুখ যে এত কালো হতে পারে বড় একটা দেখা যায় না। মনে হয় কেউ যেন আলকাতরা মাখিয়ে দিয়েছে তার মুখে। আরও আশ্চর্য ব্যাপার হলো তার মুখে মাংস বলতে কিছুই নেই, কঙ্কালসার মুখ। রাতের অন্ধকারে তাকে ভূতের মতোই মনে হবে। বুকটা আমার ছ্যাঁক করে উঠল। তবে কি সত্যি সত্যি আমার ভূত দেখা হয়ে গেল? না না, আমি ভূত দেখিনি। ও মেয়েটি জীবন্ত। হয়তো কোনো ভারী অসুখের জন্য রোগা কঙ্কালসার হয়ে গেছে তার দেহটা। এই সময় মেয়েটি নিজেই তার পরিচয় দিল, আমার নাম সুবনা। কবে যে এ বাড়িতে গৃহবধূ হয়ে এসেছিলাম তার খেয়াল নেই। সে এক বিরাট কাহিনী। আমার জীবন রহস্যের কথা খুলে বলতে গেলে হয়তো রাত কাবার হয়ে যাবে, কিন্তু ভোর হওয়ার পর্যন্ত ওরা অপেক্ষা করবে না। তার আগেই ওরা আপনাকে গলা টিপে মেরে ফেলবে। তাই তাড়াতাড়ি চলে আসুন। আমি আপনাকে এই অভিশপ্ত বাড়ির বাইরে নিয়ে যাব। আপনি আমার সঙ্গে আসুন। বিস্ময়ের ভাবনাটা
আমার মধ্যে থেকে তখনও কাটেনি। তেমনি অবাক হয়ে বললাম, আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এই গভীর রাত্রে এখানে এলেন বা কী করে? মেয়েটি বাধা দিয়ে বলল, আমার সব প্রশ্নের উত্তর দেবার সময় এখন নেই। প্রশ্ন না করে যা বলছি তাই করুন। চটপট উঠে পড়ুন। এত রাত্রে কোথায় বা যাব? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। বাড়ি ফিরে যান, ভোর 4টের ফার্স্ট ট্রেনটা পেয়ে যাবেন। কিন্তু যাবই বা কেন? আর ঘন্টা 3 পরেই তো সকাল হয়ে যাবে। মেয়েটি একটু সময় চুপ থেকে বলল, এখানে থাকলে আপনার জীবনে মহা বিপদ ঘনিয়ে আসবে। আমি এতটুকু বানিয়ে বলছি না, আমার কথা বিশ্বাস করুন, এসবই সত্যি। বুঝে দেখুন আমি তখন কি ভয়ঙ্কর সংকটেই না পড়েছিলাম। এই পরবাড়িতে থাকলে মহা বিপদ। আবার এ বাড়ি ছেড়ে গেলেও এত রাত্রে রাস্তায় যে কোনো বিপদ ঘনিয়ে আসতে পারে। দক্ষিণের জায়গা এটা, চুরি ডাকাতি লেগেই আছে। চারিদিকে দুর্বৃত্তরা ওঁত পেতে বসে আছে। মেয়েটি আর কত দূরে যেতে পারে আমার সঙ্গে? বড় জোর 3 মাইল। তারপর চোর ডাকাতরা আমাকে একা দেখে ঝাঁপিয়ে পড়বে আমার ওপরে। এসব চিন্তা করে আমার তখন মাথা খারাপ হয়ে যাবার উপক্রম হলো। সমস্ত ব্যাপারটা এমনই অস্বাভাবিক আর যুক্তিবিহীন। একটার সঙ্গে আর একটার কোনো মিল নেই বলেই কিছুই বোঝবার উপায় নেই। আমি হ্যাঁ করে চেয়ে রইলাম। মেয়েটি এবার হাসল। কালো কুচকুচে মুখে তার সাদা ধবধবে দাঁতগুলো একটা ভয়ঙ্কর বীভৎস দৃশ্য যেন সৃষ্টি করেছিল। ক্ষণক্ষণে গলায় বলল, আর কথা নয়, এবার চলুন তো। ওর হাসি আর কণ্ঠস্বরে কি জাদু ছিল কে জানে। আমি মগ্নের মতো হয়ে গিয়ে উঠে দাঁড়ালাম। তারপর ওকে অনুসরণ করতে গিয়ে সামনে দাঁড়িয়ে আমার সুটকেস এবং কিছু টুকিটাকি জিনিসের প্রতি মেয়েটির দৃষ্টি আকর্ষণ করে বললাম, এগুলোর কি হবে? এখন থাক না, কাল সকালে দিনের আলোয় না হয় নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। এখন তো আসুন। অগত্যা মেয়েটিকে অনুসরণ করে ওর পিছু পিছু এগিয়ে চললাম তৎপর। বিরাট লম্বা বারান্দা পেরিয়ে এলাম সিঁড়ির মুখে। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে সদরের দিকে হাঁটতে শুরু করে দিলাম। হান্টিং টর্চের আলোয় সামনের অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে। সুমনা আগে আগে এগিয়ে যাচ্ছে। পিছন থেকে তাকে আমি দেখতে পাচ্ছি। দীর্ঘাঙ্গী, দোহরা চেহারা, স্বাস্থ্য বেশ ভালো। পরনে শিফন সিল্কের শাড়ি। পরনে যার সিল্কের শাড়ি, আশ্চর্য হয়ে ভাবি একটু আগে যার সর্বাঙ্গে আগুনের প্রলিঙ্গ দেখতে পেলাম, এখন সে আগুন নিভে গেলেও সিল্কের শাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যাওয়া উচিত ছিল। কিন্তু কি আশ্চর্য, তাতে আগুনের ছোঁয়া যেন একটুও লাগেনি। আমার মনে আবার সেই সন্দেহ দেখা দিল। সঙ্গে সঙ্গে থমকে দাঁড়ালাম। মেয়েটির নাম ধরে ডাকলাম, সুমনা। সুমনা আমার ডাকে সাড়া দিতে দাঁড়িয়ে পড়ল। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। আবার কি হলো, দাঁড়ালেন কেন? সুমনা জিজ্ঞেস করল। আমি যাব না বললাম, ওই বাড়িতে আমি ফিরে যেতে চাই। সে কি, এখানে থাকবেন কেন? তোমার সঙ্গে গল্প করে বাকি রাতটুকু আমি কাটিয়ে দিতে চাই। মেয়েটি মুহূর্তের জন্য আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আর কোনো কথা না বলে হঠাৎ ছুটতে শুরু করে দিল। বাড়িতে ফিরে এসে তরতরিয়ে সিঁড়ি বেয়ে উপরতলায় উঠে বারান্দার শেষ প্রান্তের ডান দিকের একটা ঘরে গিয়ে ঢুকে পড়ল। আমিও তাকে অনুসরণ করে গিয়ে ঢুকলাম সেই ঘরে। কিন্তু কোথায় সে? ঘরে কেউ নেই। একেবারে ফাঁকা ঘর। ঘরের সব দরজা জানালাগুলো অবারিত খোলা পড়ে রয়েছে। ওই বড় জানালা টপকে পালালো নাকি মেয়েটি? জানালার ধারে গিয়ে টর্চ জেলে নিশ্ছিদ্র অন্ধকারটা ফালা ফালা করতে লাগলাম, কিন্তু মেয়েটির কোনো চিহ্নই নেই। কিন্তু আর একটা কথা আমাকে ভাবিয়ে তুলল। দোতলার জানালা থেকে মেয়েটি যদি লাফিয়ে থাকে, তাহলে সে তো অক্ষত অবস্থায় থাকার কথা নয়। সেই চোট আঘাত সামলে উঠে দাঁড়াতে তার কম করেও 10-15 মিনিট সময় লাগার কথা তো বটেই। কিন্তু তার আগেই জানালার নিচটা ফাঁকা করে দিয়ে গেল সে কোথায়?
এটা কি তার জাদুর খেলা নাকি? বিকল্প কথাটা ভাবতে গিয়ে শিউরে উঠলাম। তবে কি আমি হেরে যেতে বসেছি? ভূতে আমার বিশ্বাস নেই, সেই বিশ্বাসটাই কি আমাকে করতে হবে এরপর? সত্যি সত্যি কি মেয়েটি তার অলৌকিক খেলা দেখিয়ে চলে গেল? এই সময় হঠাৎ বারান্দার একেবারে বিপরীত প্রান্তের বাঁ দিকে ঘরের প্রচণ্ড শব্দ হলো। পরপর বার কয়েক। মনে হলো কেউ যেন কোনো বস্ত্র দিয়ে মেঝের ওপর পিটছে। কেউ যেন ঘরের দরজা জানালার কাপড়গুলো আঁচড়ে ফেলছে। পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। তারপর হঠাৎ অজানাকে জানার তাগিদে ছুটলাম সেই ঘরটার উদ্দেশ্যে। সেই ঘরেই আমি শুয়েছিলাম। ঘরের বাইরেই দাঁড়ালাম একটু সময়ের জন্য, ভেতরের পরিস্থিতি অনুসরণ করবার জন্য। দরজা জানালা কপাট বলতে কিছুই নেই। হঠাৎ দেখলাম রাত্রে যে কাঁসার গ্লাসে জল খেয়ে গেছিলাম সেটা সশব্দে এসে পড়ল আমার পায়ের কাছে। আর তারপরেই লোহার খাটটা দরজার বাইরে আছড়ে পড়ল দোমড়ানো অবস্থায়। আমি তখন ভীষণ ভয় পেয়ে গেলাম। পা দুটো সোজা স্থির বেগে দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে লাগলাম। এক সময় নির্জন রাত্রির অবসান হলো। পূর্বাকাশে দিনের প্রথম সূর্যের লাল আভা প্রকাশ পেতে দেখা গেল। আর এই ভুতুরে ভূত বাংলায় থাকা নয়, প্রাণটা কোনো রকমে হাতে করে অনেক ঘোরা পথ দিয়ে হেঁটে অবশেষে বন্ধু স্বপনের বাড়ি বর্তমান ঠিকানায় গিয়ে পৌঁছালাম। গত রাতের সব ঘটনা খুলে বললাম। সব শুনে ওর বাড়ির সবাই আঁতকে উঠল। সেই সঙ্গে ওদের কাছ থেকে অনেক উপদেশ পেলাম, মহানুভূতি ও বাহুবাটি পেলাম ওদের কাছ থেকে। আর আমার গোয়াতবির জন্য স্বপন আমাকে বকাঝকা করতেও ছাড়ল না। পরিস্থিতি একটু স্থির হয়ে যাওয়ার অনেক পরে স্বপনের ঠাকুরদা বিমল ভূষণ আমাকে তার ঘরে একা ডেকে নিয়ে জিজ্ঞাসা করলেন, গতকাল রাত্রে ওই অভিশপ্ত বাড়িতে যে মেয়েটিকে দেখেছিলে তার বয়স কত ছিল, কীরকম দেখতে ছিল, খুঁটিয়ে খুঁটিয়ে সব জিজ্ঞেস করলেন। তার সব প্রশ্নের উত্তর যথাযথ দিলেও মেয়েটির মুখের বিবরণ আমি দিতে পারলাম না। বললাম, ঠাকুরদা, আমি আপনার এই একটি প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। ঠাকুরদা জিজ্ঞাসা করলেন, কেন পারবে না বৎস? কারণ তার মুখটা আলকাদরের মতো কালো ছিল। প্রথমে তার সারা দেহে মুঠো মুঠো আগুন জ্বলতে দেখেছিলাম। কি নাম বলেছিল মেয়েটি তার? ঠাকুরদা জানতে চাইলেন। সুমনা। সুমনা? ঠাকুরদা চমকে উঠলেন। আমি ঠিক এইরকমই একটা সন্দেহ করেছিলাম। কিরকম? আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম। সুমনা ছিলেন এই বাড়িটারই গৃহবধূ। আমার 2 পুরুষ আগে। ঠাকুরদা ধীরে ধীরে 3 পুরুষ আগের ঘটনায় বিবরণ দিতে থাকলেন সংক্ষেপে। অর্থাৎ তিনি ছিলেন আমার ঠাকুমা। আমার ঠাকুরদার মৃত্যুর সময় তার ঝুঁইবোন তখনও কিছুটা অবশিষ্ট ছিল। তার ওপর আমার ছোট দাদুর কুনজর ছিল। আর ঠাকুমাও তাকে নীরবে প্রশ্রয় দিতেন। একই ছাদের নিচে ঘি আর আগুন থাকলে যা হয়, ওদের ক্ষেত্রেও তাই হলো। মামার সঙ্গে অর্ভেদ সম্পর্কে লিপ্ত হলেন ঠাকুমা। আমার বাবা ও জ্যাঠামশাইরা তাদের সেই সম্পর্কের কথা জানতে পেরে কাকাকে ওই বাড়ির পিছন দিকের বাগানে জ্যান্ত কবর দিয়েছিলেন। আর সুমনা ঠাকুমাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। আগুনে পুড়ে তার মুখটা একেবারে কালো হয়ে গিয়েছিল। তাই তুমি তার কালো মুখ দেখেছিলে। অর্ধক্ষন্ত অবস্থায় প্রায় জীবন্ত ঠাকুমাকে কাকার মৃতদেহের পাশে পুঁতে ফেলা হয়। প্রতি রাত্রে ওদের দুজনের প্রেতাত্মা ওদের অতৃপ্ত কামনা পূরণ করতে ওই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আর তাই তো সেই ভয়ঙ্কর ঘটনার পর থেকে প্রতিবেশীরা ওই বাড়িটার নাম রেখেছিল ভূত বাংলো। তারপর থেকে এখনও ওই বাড়িতে আমরা বাস করতে পারিনি। এই বাড়িটা তৈরি করে এখানে চলে আসে। আর সেই বাড়িটা পরিত্যক্ত হয়ে আছে তারপর থেকে। এই পর্যন্ত বলে স্বপনের ঠাকুরদা থামলেন। দুপুরে একটা লম্বা ঘুম দিয়ে ওঠার পর শরীর ও মন দুটোই বেশ চাঙ্গা হয়ে উঠল। আমার মনে তখন নানান ধরনের সন্দেহ জাগতে লাগল। এটাই তো স্বাভাবিক। ভূত অভিসারিণীর পক্ষে
অভিজ্ঞতাটা একটু গুরুপাক হয়ে যায় বই কি। যাই হোক, বিকেলে স্বপনরা যখন আবার জিনিসটা উদ্ধার করতে চাইল সেই বড় বাড়িতে, আমিও তাদের সঙ্গী হয়ে চললাম সেই বাড়িতে। আমার মনে তখন একটা সন্দেহ দেখা দেয়, এটা কারোর চালাকি বা কারসাজি নয় তো? একটি মেয়েকে সুমনার বেশে সাজিয়ে গুছিয়ে এরকম একটা অভিনয় করে নেওয়াটা মোটেই নয় কঠিন। প্রথমে দেখলাম কাঁসার গ্লাসটা পড়ে রয়েছে ঘরটার সামনে, গতকাল রাত্রে যেখানে আমি শুয়েছিলাম। তারপর ভাঙা তোবড়ানো লোহার খাট, ভাঙা লণ্ঠনটাও পড়ে থাকতে দেখলাম সেখানে। সবশেষে মেয়েটি যে ঘরে ঢুকেছিল সেই ঘরটার নিচের এক পুরো ধুলোতে কেবলমাত্র একজনের পায়ের ছাপ ছিল, আর সেই পায়ের ছাপটা ছিল আমারই। জানি না সুমনার সেই প্রেমিক প্রথম দেওয়ারটিকে অনেকটা আমার মতো দেখতে কিনা, তবে একটা সত্য কথা জানি, দয়া পরবাস হয়ে মেয়েটি সেদিন প্রথম থেকে আমার দিকে আর সাহায্যের হাতটা বাড়িয়ে না দিলে এবং ঠিক সময়ে ওই অভিশপ্ত বাড়ি থেকে বার করে না দিতে আসতো, তাহলে আজ আর আমার ভূতের গল্প লিখতে হতো না। সেই পত্রিকার সম্পাদক রামচন্দ্রকে গল্পটা পড়ে শোনালাম। উনি একটু সময় কি যেন ভাবলেন, তারপর শান্ত গলায় বললেন, যে ঘটনায় মেয়েটি ঢুকেছিল বলে মনে হয়েছিল আপনার, তার আশপাশের ঘরগুলো দেখেছিলেন? না, দেখিনি তো। এই পর্যন্ত ছিল গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান। এবং আরেকটা কথা বলতে চাই, আপনারা যদি গল্প পাঠাতে চান, নিচে ডিসক্রিপশনে ইমেল আইডি দেওয়া আছে, আপনি ইমেল করে গল্প পাঠাতে পারেন। এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন পরবর্তী ঘটনা শোনার জন্য। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ।